বিয়ের প্রতি আমার অনীহা শুরুটা হয়েছিল যখন আমার প্রথম ঠিক হওয়া বিয়েটা অতি তুচ্ছ কারণে ভেঙে গেল। সেই কারণটা হলো আমার পরিবারের করা বিয়ের শপিং কনের পছন্দ হয়নি। বিয়ের ঠিক আগের দিন মেয়েটা আমায় ফোন করে জানিয়েছিল যে পরিবারের রুচি আমার সঙ্গে মেলে না, তাদের সঙ্গে আমি সারা জীবন কিভাবে অ্যাডজাস্ট করব। সুতরাং আমি এই সম্পর্কটা এগোতে চাই না। আজব নারীজাত, বিশ্বজগতে এত এত কারণ থাকতে সামান্য শপিং নিয়ে এহেন পদক্ষেপ। এর পরের ইতিহাস অতি জঘন্য। আমার পরিবার অপমানের কৈফিয়ত চাইতে সদল বলে মেয়ের বাড়িতে গেল। দুই পক্ষ তুমুল ঝগড়া করে যেটুকু সম্মান অবশিষ্ট ছিল সেটুকু শেষ করে তবে ক্ষান্ত হলো। সে ঘটনার পর থেকেই বিয়ের প্রতি, আসলে মেয়ে মানুষের প্রতি আমার একটা বিতৃষ্ণা এসে গিয়েছিল। বাবা মা এর পরেও শত শত পাত্রী দেখেছেন, তবে আমাকে আর মানাতে পারেননি। যখনই কোনো প্রোগ্রামে আত্মীয় স্বজন বলতো, কিরে শয়ন, তোর বিয়ের ফুল ফুটবে কবে, আমিও হেসে বলতাম, সে ফুল ছাগলে খেয়ে গেছে। একের পর এক বছর কাটিয়ে বয়সটা যখন 30-এর কোঠায় সগৌরবে পদার্পণ করলো, তখন সকলেই বিশ্বাস করতে শুরু করলো আসলেই বুঝি আমার বিয়ের ফুলটা ছাগলে খেয়ে ফেলেছে। বাবা মা হাল ছেড়ে দিয়েছেন, আমিও নির্ভাবনায় চিরকুমার হওয়ার শপথ পালন করে যাচ্ছি। ঠিক তখনই আমার জীবনে সেই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটে গেল। খালাতো ভাই কাউসারের বিয়ের নিমন্ত্রণ রক্ষায় সাতক্ষীরা গেলাম সপরিবারে। 7 বছরের ছোট ভাইয়ের বিয়ে খাচ্ছে অবিবাহিত দামরা বড় ভাই। এই ধরনের কথাবার্তা বলে আত্মীয় স্বজনরা আমাকে পচাতে লাগলো। আমার শরীরের চামড়া এখন গন্ডারের চামড়ায় পরিণত হয়েছে, তাই কারো কথায় অপমানিত বোধ করছে না। উল্টো নিজের দল ভারী করার জন্য অবিবাহিতদের বিয়ে না করে কিভাবে একটা সুখী জীবন কাটানো যায় সে পরামর্শ দিচ্ছি। বিয়ের আগের দিন বড় করে হলুদের প্রোগ্রাম হলো, তবে কাউসারের মাঝে খুব একটা স্বতঃস্ফূর্ততা দেখতে পেলাম না। মনে হলো জোর করে হাসি খুশি থাকার ভান করছে। খালার কাছে একবার শুনেছিলাম কাউসার বিয়েতে রাজি ছিল না, পরিবারের মুখ চেয়ে রাজি হয়েছে। ভীষণ মায়া হলো ছেলেটার উপর। কাউসারকে একান্তে পেয়ে বললাম, তোর কি অন্য কোথাও পছন্দ আছে? কাউসার বলল, তেমন কোনো ব্যাপার নেই ভাইয়া, তোমরা টেনশন নিও না। তেমন কোনো ব্যাপার না হলে মন খারাপ কেন? মনে হচ্ছে বউ আনতে যাচ্ছিস না, বরং নিজেই শ্বশুর বাড়ি চলে যাচ্ছিস। কাউসার সে কথার জবাব দিল না। ছেলেটার ওপর আমার মায়া আরও বেড়ে গেল। সেই মায়া থেকে ওকে একটা কুপরামর্শ দিলাম, বিয়ে করতে আগ্রহী না হলে পালিয়ে যা। সবার মন রক্ষা করতে গিয়ে নিজেকে অসুখী করার তো কোনো মানেই হয় না। কাউসার যে আমার কুপরামর্শটা সিরিয়াসলি নিয়েছে তার প্রমাণ পেলাম পরদিন বরযাত্রী নিয়ে কনের বাড়িতে উপস্থিত হবার পর। খাওয়া শেষে ঢেকুর তুলে যখন দাঁত খোঁচাচ্ছি, জানতে পারলাম সকলে চলে এলেও বরের গাড়ি এসে পৌঁছায়নি। কাউসার, ড্রাইভার ও গাড়িতে কাউসারের যে বন্ধু বান্ধব ছিল তারা কেউ ফোন ধরছে না। এদিকে সময় বয়ে যাচ্ছে। বিকেল গড়িয়ে যাবার পর ড্রাইভারকে ফোনে পাওয়া গেল। ড্রাইভার জানালো সে সর্বনাশের কথা। কাউসার ও তার বন্ধুরা ড্রাইভারকে জিম্মি করে নিয়ে যায় কাউসারের প্রেমিকার বাসায়। সেখান থেকে প্রেমিকাকে গাড়িতে উঠিয়ে যায় কাজী অফিসে। বিয়ে সেরে নবদম্পতি হানিমুনে চলে গেছে এতক্ষণে। বিয়ে বাড়িতে কাল বৈশাখী ঝড় উঠল। বরপক্ষ ও কনে পক্ষের মাঝে তুমুল বাকবিতণ্ডা লেগে গেল। কনে পক্ষের এখানে কোনো দোষ নেই, সম্পূর্ণ দোষটা আমার খালা খালুর। ছেলের অন্যত্র প্রেম আছে জেনেও তাকে জোর করে বিয়ে দিয়ে আরেকটা মেয়ের জীবনে অশান্তি নামাতে চাইছিলেন ওনারা। এই অপমান ওনাদের প্রাপ্য ছিল। কিন্তু সম্পূর্ণ ঘটনার মোড় ঘুরে গেল যখন কনের বাবা এই ঘটনা সহ্য করতে না পেরে হার্ট অ্যাটাক করলেন। সমস্ত বিবাদ ভুলে আমরাই ধরাধরি করে ওনাকে হাসপাতালে নিলাম। জানতে পারলাম লোকটার একটাই মেয়ে। মধ্যবিত্ত বাবা মেয়েকে ধুমধাম করে বিয়ে দেওয়ার জন্য নিজের সমস্ত সঞ্চয় ব্যয় করে ফেলেছেন, অথচ মেয়ের বিয়েটাই হলো না। এর চেয়ে মর্মান্তিক কিছু হতে পারে? কনেকে হাসপাতালে প্রথমবার দেখলাম। লাল বেনারসি পরে মেয়েটা ছুটে এসেছে বাবার কাছে। মনে হলো বয়স খুবই কম। গতকাল কাউসারের জন্য যে মায়া হচ্ছিল আজ তা ঘুরে এসে মেয়েটার ওপর পড়ল। ওইটুকু বয়সে এত বড় একটা ঘটনার সম্মুখীন হয়ে মেয়েটাও নিশ্চয়ই আমারই মতো বিয়ে বিমুখ হবে, পুরুষ জাতির ওপর বিতৃষ্ণা জন্মাবে। আহারে, মেয়েটার প্রতি মায়া শুধু আমারই হলো না, হলো বরপক্ষের সকলেরই। তাই বাবা মা খালা খালু সহ সব মুরব্বীরা মিলে সিদ্ধান্ত নিয়েছে কাউসারের বদলে বড় হবে শয়ন, অর্থাৎ আমি। বিনা মেঘে বজ্রপাত ঘটল মাথায়। সমস্ত মায়া গায়েব হয়ে এবার কাউসারকে সহ দুটো গালি দিয়ে সবাইকে জানিয়ে দিলাম আমি বিয়ে করব না। মা বললেন, দেখ বাবা, পরিস্থিতি যা তৈরি হয়েছে এর জন্য আমরা কেউই প্রস্তুত ছিলাম না। এই অবস্থায় যদি মেয়েটাকে ফেলে যাই ওদের সাথে অন্যায় হবে। আমার রাগ হলো। বললাম, অন্যের অন্যায় মেটানোর দায় আমাকে কেন নিতে হবে? বাবা গম্ভীর গলায় বললেন, আমাদের যদি আরেকটা ছেলে থাকতো তোকে বিয়ে করতে বলতাম না। নেহাত তুই আছিস বলে বলতে হচ্ছে। মেয়েটার বাবার অবস্থা ভালো না। এই মুহূর্তে
ওনাকে যদি আশ্বাস দিতে না পারি আরও বড় কিছু হয়ে যেতে পারে। তখন মেয়েটার একুলো যাবে ওকুলো যাবে, আর এত মিষ্টি একটা মেয়ে হাতছাড়া করার কোনো মানেই হয় না। আমি তবুও রাজি হলাম না। বললাম, মেয়ের বয়স দেখেছ? আমার সঙ্গে কোনোভাবেই যায় না। একে একে খালা খালু সহ সকলে বোঝালেন। তখনই কাউসারের ফোন এলো। খালা খালু ফোন দিয়ে ইচ্ছা মতো বকলেন। কাউসার দুঃখী দুঃখী মুখ করে ক্ষমা চেয়ে বলল, আসলে আমার আর কিছু করার ছিল না। ভাগ্যিস শেষ মুহূর্তে শয়ন ভাই পালানোর বুদ্ধিটা দিয়েছিল, সাহস করে কাজটা করেই ফেললাম। তোমরা প্লিজ আমায় ক্ষমা করে দিও। এরপরে যে ঝড়টা এলো তা সামলানোর সক্ষমতা আমার ছিল না। মনে মনে নিজেকে গালাগাল করলাম। কোন কুক্ষণে যে কাউসারকে পালানোর কথাটা বলেছিলাম, অজান্তে নিজের খোঁড়া গর্তে নিজেই তলিয়ে গেলাম। খাটের উপর বসে আছে লাল শাড়ি পরিহিত এক নারী, যার নাক অবধি ঘোমটা টানা। কিছুক্ষণ পরপর ঘোমটার ভেতর থেকে নাক টানার শব্দ পাওয়া যাচ্ছে। শব্দটা অত্যন্ত বিশ্রী। বিরক্ত সুরে বললাম, এখন কেঁদে কি হবে? যখন কেঁদে কেটে বিয়েটা ভাঙার কথা ছিল তখন তো ঠিকই ড্যাং ড্যাং করে কবুল বলে দিলে। তাহলে এখন এই ন্যাকামের মানে কি? বাসর ঘর মানে নারীর লজ্জিত অবয়ব, এমনই একটা ধারণা সকলের মনের চিত্রিত থাকে। আমারও তেমনই ধারণা ছিল, কিন্তু সেই ধারণাকে মুহূর্তে গুড়িয়ে দিয়ে মেয়েটা ঘোমটা তুলল। শুকনো খটখটে চোখ দুটি তুলে আমার দিকে তাকালো। আবারও নাক টেনে বলল, আমি কাঁদছি না তো, সর্দি হয়েছে তাই নাক টানছি। প্রথম বাক্যালাপে থতমত খেয়ে গেলাম। বিরক্তি বাড়ল আরেক ডিগ্রি। বললাম, রাবিশ, নাকে সর্দি নিয়ে বসে আছো কেন? টিস্যু নেই? খুঁজেছি, পাইনি। চেয়েছো কারো কাছে? না। মেয়েটির কণ্ঠস্বর অত্যন্ত স্বাভাবিক, তাতে লজ্জা জড়তার কোনো ঠাঁই নেই। অল্প বয়সী আহ্লাদি নিব্বির মতো নাটকে পনাও নেই। একটু স্বস্তি পেলাম। কাজী বিয়ে পড়ানোর সময় জানতে পেরেছি ওর নাম জ্যোতি। ছোটখাটো রোগা পাতলা একটা মেয়ে, বয়স 29, অথচ দেখতে লাগে আরও ছোট। প্রথমে তো ভেবেছিলাম গলায় স্কুল পড়ুয়া মেয়ে ধরিয়ে দিচ্ছে। যাক, ততটাও ছোট নয়। ড্রয়ার থেকে টিস্যুর বক্স বের করে বিছানায় রেখে দিলাম। জ্যোতি তার অতি ভারী বিয়ের শাড়িটা আগলে ধরে খাট থেকে নামতে হিমশিম খেল। ফ্রেশ হয়ে এসে আবারও খাটের এক কোণে চুপটি করে বসে পড়ল। ধপ করে বসে পড়লাম আমিও। নিজের চিরকুমার হওয়ার প্রতিজ্ঞা ভঙ্গ হওয়ার বেদনায় একদিকে কাতরাচ্ছি, অপরদিকে এই সম্পর্কের দায়িত্ব পালনের জন্য মনকে বোঝাচ্ছি। বিবেক ও আবেগের যাতা কলে পিষ্ট হচ্ছে। জ্যোতির দিকে তাকালাম। ওর অবস্থা তো আমার চেয়েও করুণ হওয়ার কথা। একে তো যার সাথে বিয়ে হওয়ার কথা সে পালালো, বাবা হাসপাতালে, অসুস্থ বাবার কথায় রাজি হয়ে বিয়ে হলো পাত্রের বড় ভাইয়ের সাথে। মেয়েটার ভেঙে পড়ার কথা ছিল, অথচ সে সামান্য কাঁদলও না। জ্যোতি কাঁদলে না হয় নিজের মনে চেপে রাখা কান্নাটা একটু সান্ত্বনা পেত। বললাম, জ্যোতি তোমার নাম? জি। ভালো নাম আদিবা আক্তার, ডাকনাম জ্যোতি। আমার নাম জানো? জানি, শয়ন শিকদার। বয়স জানো? না। অনুমান করো। জ্যোতি আমার দিকে চাইল। কাজল লেপা দুই চোখে আমার মুখশ্রীতে বার দুয়েক পর্যবেক্ষণ শেষ করে বলল, 35-36। থতমত খেয়ে গেলাম। সামনেই আয়না, ছুটে গিয়ে নিজের চেহারাটা একটু যাচাই করে নিলাম। না, চুল তো পাকেনি, চামড়ায় কোনো ভাঁজ নেই। বললাম, তুমি কি মস্করা করলে? জ্যোতি সহজভাবে ঘাড় নাড়ল। না তো, যা মনে এলো বললাম। আমি মনের রাগ মনেই মাটি চাপা দিয়ে খড়খড়ে সুরে বললাম, তোমার পর্যবেক্ষণ ক্ষমতা চমৎকার। জ্যোতি যেন ভরকালো, বলল, সত্যি এত? আমি আরেকটু গম্ভীর হয়ে বললাম, এর চেয়েও বেশি। আহারে, শেষে বুড়ো বর পেলে। জ্যোতিকে একটু ভাবুক দেখালো। আমি বললাম, পড়াশোনা করো? করি, সাতক্ষীরা সরকারি কলেজে অনার্সে পড়ছি। কিছুদিন বাদে ফার্স্ট ইয়ারের পরীক্ষা শুরু হবে। মেয়েটার ব্যাপারে আমার আগ্রহ বাড়ছে। এ মোটেই কোনো ভালো লক্ষণ নয়। তবুও জিজ্ঞেস করলাম, পড়াশোনায় কেমন? ব্রিলিয়ান্টও না, আবার টেনে টুনে পাশ করার দলেও না। A+ না পেলেও A গ্রেড পাওয়া ছাত্রী বলতে পারেন। জ্যোতি খাটের এক পাশ ছেড়ে দিয়ে অপর পাশে নিঃসংকোচে শুয়ে পড়ল। ঘাড় বাঁকিয়ে আমার দিকে চেয়ে বলল, শুনুন, রাতে আমি একটু বেশি নড়াচড়া করি, আপনার অসুবিধা হলে বলবেন। জ্যোতি আমার দিকে পিঠের দেওয়াল তুলে ঘুমিয়ে গেল। ওর মাঝে সদ্য বিয়ে হওয়া বইয়ের মতো লাজুকপনা খুঁজে না পেয়ে মনে মনে আরেকবার হতাশ হলাম আমি। আবার চমকেও গেলাম। বিয়ে হয়েছে কয়েক ঘন্টা আগে, এরই মাঝে এই মেয়েকে নিয়ে ভাবতে শুরু করেছে আমি। নারী জাতি আসলে অদ্ভুত, এদের সংস্পর্শে থাকলেও বিপদ। ঘুমের মাঝে জ্যোতি আসলেই অতিরিক্ত নড়াচড়া করে। আমি এক পাশ ফিরে মরার মতো ঘুমাই। জ্যোতির নড়াচড়া চোটে আমার মরার মতো ঘুমও জ্যান্ত হয়ে গেল। প্রথম রাতে বিয়ে করা বউয়ের প্রতি বিরক্তি ধরে গেল। বাকি জীবন কাটানোর কথা তো ভাবতে পারছি না। তবুও মেয়েটা বিয়ের ধকলে ক্লান্ত ভেবে একটু মানবিকতা দেখানোই যায়, আর আমি যথেষ্ট মানবিক। খানিক বাদেই মনে হলো বর পাল্টে যাওয়া, বাবার অসুস্থতা, নতুন পরিবেশ, এত কিছুর পরেও এই মেয়ে নিশ্চিন্তে ঘুমাচ্ছে কি করে? কোথাও কাউসারের সঙ্গে আগে থেকে বুদ্ধি করে রাখেনি তো? আমার পরিবারও এই ষড়যন্ত্রে যুক্ত থাকতে পারে। মাঝরাতে নিজেকে প্রতারিত ভেবে আমি অস্থির হলাম। সঙ্গে সঙ্গে ডাকলাম জ্যোতিকে। এই জ্যোতি, এই আবিদা আক্তার জ্যোতি। জ্যোতি একটু মোচড়া মুচড়ি করে চোখ মেলল। আমার দিকে ড্যাব ড্যাব করে কিছুক্ষণ চেয়ে থেকে আচমকা লাফ দিয়ে উঠে চারদিকে দেখতে লাগলো। আমি ওর চমক কাটতে না দিয়েই বললাম, তোমরা প্ল্যান করে আমাকে ফাঁসাওনি তো? জ্যোতি কিছুক্ষণ ফ্যালফ্যাল করে চেয়ে থেকে বলল, আপনি কি সিনেমার নায়ক? না। মিলিয়নিয়ার বা বিলিয়নিয়ার? তাও না। সায়েন্টিস্ট, ডক্টর, ইঞ্জিনিয়ার, BCS ক্যাডার অথবা বিজনেস টাইকুইন?
সিক্স প্যাক, 6 ফুট লম্বা, ফর্সা, হাজারো নারীর ক্রাশ, তা হতে যাবে কেন? তাহলে আপনাকে আমি ফাঁসাতে যাব কেন? আমার নিজের প্রতি গড়ে ওঠা সমস্ত গৌরবকে মুহূর্তের মাঝে চুরমার করে দিয়ে জুথি হাই তুলে আবারও ঘুমের মাঝে তলিয়ে গেল। সকাল 7টায় আমার ঘুম ভাঙার অভ্যাস। 8টায় নাস্তা করে অফিসে যাই। আজও 7টায় ঘুম ভাঙল। আড়মোড়া ভাঙতে গিয়ে নরম কিছুতে হাত লাগতেই চমকে উঠলাম। পাশে আমার নতুন বিয়ে করা বউ বিভোর হয়ে ঘুমাচ্ছে। এটা মেয়ে নাকি তুলার বস্তা? এত নরম কি করে হয়? মনের ভুলও হতে পারে, আরেকবার ছুঁয়ে নিশ্চিত হওয়া উচিত। ভাবনাটা মনে আসতেই আমার সদ্য ব্রেকআপ করা চিরকুমার সত্তাটা ধিক্কার দিয়ে বলল, ছি শয়ন, এই চরিত্র নিয়ে তুই চিরকুমার হওয়ার বাসনা করেছিলি? আমি অপরাধীদের মতো ক্ষমা চাইলাম সেই সত্তার কাছে। বললাম, এ ভুল আর হবে না। নারী জাতিকে আমি বিশ্বাস করি না, জ্যোতিকে তো আরও আগে না। যে মেয়ে বাসরাতে স্বামীকে অসম্মান করে, তার কাছ থেকে আমি আর কি বা আশা করব? আমি গা ঝাড়া দিয়ে উঠলাম। জ্যোতির ওঠার নাম নেই। সকাল 7টা বাজে কোনো বাড়ির বউ এভাবে পড়ে পড়ে ঘুমায়? না, বেশি সুখ দেওয়া যাবে না। মেয়ে মানুষকে টাইটে রাখতে হয়, না হলেই বিপদ। বিপদটা যে কার সে প্রসঙ্গ আপাতত উজ্জ্ব থাকুক। জ্যোতি খাটের বাইরে এক হাত ঝুলিয়ে শটান হয়ে ঘুমাচ্ছে। আমি গম্ভীর গলায় ডাকলাম, জ্যোতি, এই জ্যোতি। জ্যোতি ওর ঝুলে থাকা হাতটা বুকে এনে গুটিসুটি মেরে শুয়ে বলল, আরেকটু ঘুমাবো বাবা। বাবা? সে কি ভাবছে? এখনও বাবার বাড়িতে রয়েছে? জ্যোতির অবচেতন সত্তাকে মনে করিয়ে দিলাম ও বিবাহিত। বললাম, এই বিবাহিত জ্যোতি, এই নতুন বউ জ্যোতি। জ্যোতি শটান হয়ে উঠে বসলো। আমাকে দেখে তড়িঘড়ি করে বুকের কাপড় ঠিকঠাক করে নিল। আমি আরও গম্ভীর হয়ে বললাম, এত বেলা করে ঘুমাবে না, আমি 8টায় অফিস যাই। আগেভাগে নাস্তা তৈরি করে রাখবে। আজ অফিস নেই, তাই ছাড় দিলাম, কারণ আমি যথেষ্ট মানবিক। জ্যোতি চোখ বন্ধ করে কপাল কুঁচকে আছে। চোখ ডোলে তাকানোর চেষ্টা করে বলল, ছাড়ি যখন দেবেন তাহলে ডাকলেন কেন? পরেই বলতে পারতেন এসব। আমি ফুস করে ওঠা রাগটা সামলে নিলাম, কারণ আমি যথেষ্ট মানবিক। শান্ত সুরে বললাম, এটা তোমার বাবার বাড়িও না, শ্বশুর বাড়িও না, খালা শাশুড়ির বাড়ি। পরিস্থিতি বুঝে চলতে হবে। জ্যোতি আর কিছু বলল না। আমি দ্বিতীয় উপদেশ দেওয়ার জন্য প্রস্তুত হলাম। জ্যোতিকে তার গণ্ডি চেনাতে হবে। শুরুতেই মাথার উপর উঠতে দিলে পরে আমার মাথাতেই সে যাই হোক। স্কুলের কড়া ম্যাথ টিচারের মতো মুখ করে বললাম, শোনো, আমি তোমার যথেষ্ট সিনিয়র। আমার সঙ্গে আদব রেখে কথা বলবে। মুখে মুখে তর্ক করা, স্বামীকে সম্মান না দিয়ে রসিকতা করা, আজে বাজে প্যাচাল পেটে কান ছালাপালা করার স্বভাব আমার একদম পছন্দ না। বউ যেহেতু হয়েছ, এসব মেনে চলতে হবে। আজকের জন্য এইটুকুই উপদেশই যথেষ্ট। যাও, শ্বশুর শাশুড়ির খোঁজ নাও গিয়ে। আমরা এখনও খালার বাড়িতে রয়ে গেছি। আজ দুপুরের খানাপিনা শেষে নতুন বউ নিয়ে ফিরব। মা এসে বললেন, যাওয়ার আগে নতুন বউকে নিয়ে ওর বাবার সাথে দেখা করে আয়। কথাটা শুনে জ্যোতির মুখ আলোকিত হতে দেখা গেল। সেই প্রথম ওর গোমরা চেহারায় একটু হাসির ঝলক দেখলাম। গোলগাল ছোট্ট মুখটা হাসলে ভালোই দেখায়। মায়া মায়া একটা পরশ আছে যেন। আবারও আমার প্রাক্তন সত্তা আমাকে সতর্ক করে দিল, নারী জাতি মায়ার ভান করেই সব ধ্বংস করে, সাবধান। আমি সাবধান হয়ে গেলাম। সারাদিন জ্যোতি থেকে যতটা সম্ভব দূরে থাকলাম। কারো সঙ্গে বিশেষ কথাবার্তা বললাম না। সবাই ভাবলো এই বিয়েটা আমি মেনে নিতে না পেরে ভীষণ কষ্ট পাচ্ছি। মুরব্বীরা নানান পরামর্শ দিয়ে কান ছালাপালা করে দিল। বিকেলে জ্যোতিকে আর এড়াতে পারলাম না। ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার সময় জ্যোতি আমার পাশে বসলো। বাবা মা বসলেন সামনের সিটে। গাড়ি হাইওয়েতে উঠতেই বুঝলাম জ্যোতি জার্নি করতে পারে না। বমি টমি করে সবাইকে নাজেহাল করে ছাড়লো। এরপর ক্লান্ত শরীরে আমার কাঁধেই মাথা রেখে ঘুমিয়ে পড়ল। ওর নরম গাল আমার গলার সঙ্গে লেপ্টে আছে। আশ্চর্য, মেয়ে মানুষ এত নরম হবে কেন? এত নরম হলে একে আমি শাসন করব কি করে? ব্যথা পাবে না? সারাটা পথ জ্যোতি ঘুমিয়েই কাটিয়ে দিল। বাড়িতে পৌঁছাতে অনেক রাত হলো। বাবা মা আগে নেমে গেলে আমি দ্বিতীয়বারের মতো জ্যোতিকে জাগানোর দায়িত্ব নিলাম। এবার যেন বাবা ভেবে ভুল না করে, তাই প্রথমে বললাম, এই বিবাহিত জ্যোতি, শ্বশুরবাড়ি এসেছো, দেখি ওঠো। জ্যোতি এবারও ঘুম থেকে উঠে আগে বুকের কাপড় ঠিক করলো। মেজাজ খারাপ হলো আমার। সারা রাস্তা গায়ের ওপর পড়ে থেকে এখন খুব সংকোচ দেখানো হচ্ছে। জ্যোতিকে রেখে আমি নেমে গেলাম। আমার বাড়িতে জ্যোতিকে আদর করে বরণ করা হলো। আকস্মিক বিয়ে হওয়ায় আমার দাদা বাড়ির আত্মীয়রা কেউ উপস্থিত ছিল না। খবর পেয়ে আমাদের আগেই বাড়ি চলে এসেছে। নতুন বউকে বরণ করা হলো ফুলের শুভেচ্ছা দিয়ে। আমাকে শোপিস হিসেবে ওর পাশে সাজিয়ে রাখা হয়েছে। ভাই বোনেরা মজা নিল এই বলে, খুব তো চিরকুমার হওয়ার ঢং করেছিলে, শেষে এভাবে গলায় বিয়ের মালা তুললে যে দাওয়াতি পেলাম না। আমার চাচিরা মিলে জ্যোতির বউ আদরের আয়োজন করেছে। বিশাল এক খাবারের ডালা সাজিয়ে সামনে দিয়েছে। দেখে মনে হচ্ছে জ্যোতির চেয়ে ডালার ওজনই বেশি। এবারও আমি শোপিস। বিয়ে তো আমিও করেছি। নিজের চিরকুমার সত্তাকে বিসর্জন দিয়ে একটা বিয়ে ভাঙা অসহায় মেয়েকে উদ্ধার করেছি। কই, আমাকে তো এত আদর দেখানো হচ্ছে না। একদিনে এত বৈষম্য। যাই হোক, তাতে আমি খাওয়ার সুযোগটা ছাড়লাম না। জ্যোতি পাখির মতো অল্প একটু খায়। ওর ভাগেরটাও আমি খেয়ে নিলাম।
খাওয়ার পর ঘটল আরেক বিপত্তি। কাজিনরা আমাকে রুমে ঢুকতে দিচ্ছে না, নিজের ঘরে ঢুকতে চাঁদা দাবি করছে। এত অত্যাচার মানতে না পেরে দিলাম ধমক। বেচারারা সব লেজ গুটিয়ে পালালো। আমি দপদপিয়ে ঘরে ঢুকে ব্যাককল হয়ে গেলাম। ওরা গাজরা ফুল দিয়ে মাকড়সার ঝুলের মতো বাসর সাজিয়েছে। খুব চিলাচিলি করতে ইচ্ছে হলো, কিন্তু পারলাম না। গতকাল আমি কাউসারের জন্য সাজানো বাসর করেছিলাম, আজ আমার নিজের জন্য সাজানো, তাই বোধহয় খুব একটা রাগ করতে পারলাম না। ওইদিকে বাইরে কাজিনদের উল্লাস ধ্বনি শোনা গেল। উঁকি দিয়ে দেখলাম আমাকে গলাতে না পেরে সব কয়টা জুথিকে ধরেছে। জুথি বউ আদরের সময় বড়দের কাছ থেকে সালামি পেয়েছে, সেই টাকা থেকে অর্ধেকটা দিয়ে গেল। এরপর নিস্তার পেয়ে ঘরে এলো। কেন জানি দুজনেই বেশ অস্বস্তিতে পড়ে গেলাম। তা কাটাতে আমি গম্ভীর গলায় বললাম, তুমি আসলেই ঘুমের মাঝে অতিরিক্ত নড়াচড়া করো। গতরাতে আমি ঘুমাতে পারিনি। জুথি বোধ হয় একটু চিন্তিত হলো। এরপর বলল, বাড়িতে এক্সট্রা রুম নেই? তাহলে দুজনের সুবিধা হতো। মেজাজ চড়ে গেল আমার। বললাম, কেন? আমি না থাকলে কি একলা ঘরে সারা রাত বিসিএস ক্যাডার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, 6 প্যাক, 6 ফুটিয়াদের সাথে প্রেম করে বেড়াবে? তা করার হলে কি আপনাকে বিয়ে করতাম? আবারও অপমানিত বোধ করলাম। জোরেই বললাম, ও তার মানে আমাকে বিয়ে করে খুব পস্তাচ্ছ? তো চলে যাও না, আটকে রেখেছে কে? আপনি যেহেতু ঝগড়া করছেন, আপনি অহেতুক ঝগড়া করছেন। আমি তো আপনার সুবিধাকে গুরুত্ব দিয়ে আলাদা রুমের কথা বলেছিলাম। আমার সাথে আসলে কেউ ঘুমাতে পারে না, সবসময় একাই ঘুমাতাম। তোমার ফোন আছে? যদি মাথা নেড়ে বলল, আছে। কি দিনকাল পড়ল! এইটুকু মেয়েরা স্মার্টফোন চালিয়ে বিগড়ে যাচ্ছে। সারাদিন অনলাইনে পড়ে থেকে সংসারে মন লাগে না। আমি যেন এইসব না দেখি এই বাড়িতে, না হলে কিন্তু খুব খারাপ হবে। একটু দাপট দেখাতে পেরে বুকের ভেতরটা হালকা লাগছে। এভাবেই বউকে টাইটে রাখতে হবে, লাই দেওয়া যাবে না। শান্তশিষ্ট চাপা বিশিষ্ট জুথি এবার শান্ত সুরে বলল, এই নিয়ম কি শুধু আমার বেলায় নাকি আপনার ক্ষেত্রে প্রযোজ্য? আমি সবাই ফোনটা হাতে নিতে যাচ্ছিলাম। রাত 12টা অবধি জেগে রিলস দেখার অভ্যাস আছে, কিন্তু জ্যোতির কথা সে ইচ্ছেটা ত্যাগ করলাম। দাপুটে সুরে বললাম, আমাকে কি তোমার বোকা মনে হয়? সারাদিন ব্যস্ত থাকি, ফোন চালানোর সুযোগ কই? বেশি কথা না বলে ঘুমাও, সকালে যেন ডাকতে না হয়। জ্যোতি পড়াশোনায় A গ্রেড পাওয়া ছাত্রী হলেও সাংসারিক কর্মে A+ পাওয়ার যোগ্যতা যে রাখে তা সে প্রমাণ করে দিল বিয়ের 1 সপ্তাহের মধ্যে। সারাদিন সে মহাব্যস্ত। মায়ের সঙ্গে হাতে হাতে সমস্ত কাজে ভাগ বসায়, বাবার সঙ্গে খবরের কাগজ ভাগাভাগি করে পড়ে, রাজনীতি নিয়ে আলাপ করে। জ্যোতির মোবাইলে আসক্তি নেই, তা 1 সপ্তাহে বুঝে গেছি। বরং ওর আসক্তি টিভি সিরিয়ালে। মায়ের সঙ্গে সন্ধ্যায় সিরিয়াল দেখতে বসে, এক একটা ধুমতারানানা সিন দেখে নিজেরা আবার আলোচনা করে। এদিকে যে সন্ধ্যায় বরটা খেটে খুঁটে বাসায় আসে, তার দিকে বিন্দুমাত্র নজর নেই। না, এই মেয়ে সব দিকে চলনসই হলেও স্বামী বেলায় ফেলটু জ্যোতি। অবশ্য পরিবারের সামনে আমি জ্যোতিকে একদমই পাত্তা না দেওয়ার ভান করি, যেন কেউ বলতে না পারে, খুব তো বিয়ে না করে থাকবো বলেছিলে, এখন বউকে চোখে হারাচ্ছ। আমি মোটেও বউকে চোখে হারাচ্ছি না, কিন্তু সারা জীবনের দায়িত্ব যেহেতু নিয়েই ফেলেছি, শাসন করে আয়ত্তে রাখার দায়িত্বটা তো আমারই। না হলে পরে তো লোকে বলবে শয়নের বউ ভাগ্য ভালো না। শুক্রবারে আমার অফ ডে, পুরোটা দিন বাসাতে কাটিয়ে দিলাম। একই বাড়িতে থেকে জ্যোতির সঙ্গে আমার দেখা হলো মাত্র 3 বার। একবার সকালের নাস্তার সময়, আরেকবার দুপুরের খাবারের সময়, মাঝে একবার জ্যোতি গোসল করে বেরিয়েছিল, তখন ওড়না রেখে বাথরুমে ঢুকেছিল। বেরিয়ে আমাকে দেখা মাত্রই এমনভাবে ওড়নাটা বুকে আগলে নিল যেন অপমানিত বোধ করলাম। আমার ভেতরের প্রাক্তন সত্তাটা তখন আমায় আবারও ধিক্কা দেয়, শালা পুরুষজাত, তোকে দেখে ওড়না নেবে না তো কি খুলে রাখুক তাই চাস? এই সংযম নিয়ে আবার চিরকুমার হওয়ার স্বাদ করছিলি? প্রাক্তনের উপহার সহ্য করতে না পেরে জ্যোতিকে দিলাম এক ঝাড়ি। তোমার কি ধারণা আমি তোমার দিকে চেয়ে থাকি? আমার কি কোনো কাজ নেই? আমার কি দেখার জিনিসের অভাব? জ্যোতি বোকা চোখে চেয়ে বলল, আমি আবার কি করলাম? আমি চোখ পাকিয়ে বলে উঠলাম, আমাকে দেখে এভাবে ওড়না খাবলে ধরার কি আছে? আমি কি তোমার ওড়না টেনে ধরি? জ্যোতি লজ্জায় মিনমিন করে উঠল। ওকে বেকায়দায় পড়তে দেখে আমি মনে মনে আনন্দিত হলাম। আরও 2টো কথা শোনাতে মন চাইল। সারাদিন টিভি সিরিয়ালে এসব জিনিস দেখে মাথা বিগড়েছে, তাই না? টিভি আমি রাখবো না বাড়িতে। স্বামী বলতে একটা প্রাণী আছে বাড়িতে, সেদিকে কোনো খেয়ালই নেই। মানুষ বিয়ে করে সেবা পেতে, আর আমি বিয়ে করেছি ঘুম, সেবা, শান্তি সব শিখিয়ে তুলতে। কোথাও শান্তি নেই। জ্যোতির মুখটা একদম ছোট হয়ে গেল। ও মাথা নত করে চলে যেতেই মনে হলো এতটা রেগে যাওয়া উচিত হয়নি। আবার মনে হলো বলেছি বেশ করেছি। স্বামীর দিকে মন না দিলে সংসার হয়? বেখেয়ালি মেয়ে একটা। জ্যোতি যে আমার কথাকে এতটা গুরুতরভাবে নেবে চিন্তাও করিনি। রাতে ও আর ঘরেও এলো না। ওর নড়াচড়ায় ঘুমাতে না পারা আমি আজ একদম শান্ত নিবিড় বিছানাতেও ঘুমাতে পারলাম না। একটু পরপর পাশের বালিশটাতে নাক ডুবিয়ে ঘ্রাণ নিলাম। এই মেয়ে গায়ে হেরোইন জাতীয় কিছু মাখে নাকি? না হলে এমন নেশাখোরদের মতো শুকতে ইচ্ছা করে কেন? ভোরের দিকে দেখলাম জ্যোতি চোরের মতো ঘরে ঢুকছে। রক্তচক্ষু নিয়ে তাকালাম। ধরা পড়ে বললাম, চার্জার নিতে এসেছি। আমি কিছু না বলে পাশ ফিরে শুয়ে পড়লাম। জ্যোতি যাওয়ার সময় ফুরফুরে কণ্ঠে বলল, আজ নিশ্চয় আপনার ঘুম ভালো হয়েছে। কি জানি, কোন অভিমানে আমি কোনো জবাবই দিলাম না।
অফিসে যাওয়ার পথে শুনলাম মা জ্যোতিকে বকছেন কেন আলাদা বিছানায় শুয়েছে। কাছে গিয়ে বলতে ইচ্ছা হলো, খুব করে শাসন করো, লাই পেয়েছে খুব, স্বামীর অনুমতি ছাড়া কিভাবে পারে অন্য রুমে যেতে। নেহাত আমি ভালো মানুষ বলে কিছু বলিনি, তোমরাই ওকে শাসন করো। কিন্তু আমি মুখ ফুটে কিছুই বললাম না। আমি মানুষটা অত্যন্ত মানবিক বলে ছাড় দিলাম। না শোনার ভান করে অফিসের উদ্দেশ্যে বেরিয়ে গেলাম। সন্ধ্যায় বাড়ি ফেরার পর দেখি ভিন্ন চিত্র। আজ জ্যোতি সিরিয়াল দেখতে বসেনি, রুমেই পড়তে বসেছে। ঘরে ঢোকা মাত্রই আমাকে জিজ্ঞেস করলো, আপনার কিছু লাগবে? আমি ওর কথার কোনো জবাব দিলাম না। ফ্রেশ হয়ে আসার পর জ্যোতি জিজ্ঞেস করলো, আপনি আমার উপর রেগে আছেন? আমি ভেতরে ভেতরে গৌরবে ফুলে উঠলাম। মুখে কিছু বললাম না। মা দেখা যাচ্ছে ভালোই টাইট দিয়েছে, ঘর ছেড়েই আর বের হচ্ছে না। পাল্টা জিজ্ঞেস করলাম, রেগে থাকবো কেন? অন্য রুমে শুয়েছে তাই? তুমি সবাইকে দেখাতে চেয়েছো তোমার বর পছন্দ হয়নি, তাই আলাদা শুয়েছ। আমার কি বলার থাকতে পারে? জ্যোতি অবাক হয়ে বলল, কোথা থেকে কোথায় চলে গেলেন? আমি মোটেও এই কারণে আলাদা শুইনি, আপনার জন্যই তো। আমি আরো গম্ভীর হয়ে বললাম, এত কৈফিয়ত চাইছে না, থাকো তোমার মতো। জ্যোতিকে আর কিছু বলতে না দিয়ে বেরিয়ে গেলাম বাড়ি থেকে। ফিরলাম একটু রাত করে। ঘুমানোর সময় হঠাৎ খেয়াল করলাম জ্যোতি মেঝেতে বিছানা করেছে। মেজাজ চড়ে গেল। ধমকে বললাম, এই তোমার সমস্যা কি? একদিন অন্য ঘরে ঘুমাচ্ছ, একদিন মেঝেতে। বাংলা সিরিয়াল দেখে দেখে ব্রেনটা কি পচে গেছে? জ্যোতি বালিশ জড়িয়ে ধরে পিটপিট করে চেয়ে বলল, দুর্গন্ধ যেহেতু পাচ্ছেন না তার মানে পচেনি। আমি তো আপনার ভালোর জন্যই নিচে বিছানা করেছি, নাকি তুমি ইচ্ছা করে এসব করেছো আমার থেকে দূরত্ব বজায় রাখতে? তোমার কি প্রেমিক আছে? ভেগে যাওয়ার চিন্তা করছো? জ্যোতি অবাক হয়ে বলল, ছি ছি, এসব কি কথা? না হলে নিজের আপন স্বামীর আশেপাশে ঘুরঘুর করার বদলে তুমি নিজেকে এমন প্যাকেট করে রাখো কেন? মতলব তো সুবিধার না? আমার এক বন্ধুর বউ এরকম বিয়ের পর শুধু দূরে দূরে থাকতো, পরে শুনে বয়ফ্রেন্ড নিয়ে ভেগেছে। জ্যোতি আমার দিকে তীক্ষ্ণ চোখে চেয়ে রইল। আমার মনে হলো চরিত্র নিয়ে বলাটা উচিত হয়নি, তাই প্রসঙ্গ ঘুরিয়ে বললাম, এই সত্যি করে বলো, আমার গা থেকে কি দুর্গন্ধ বের হয় নাকি যে দূরে সরে থাকো? শুকে দেখো তো। আমি জ্যোতির মাথাটা টেনে এনে বুকের সঙ্গে চেপে ধরলাম। জ্যোতি হাঁসফাঁস করে উঠল, আমাকে দুই হাতে ঠেলে সরিয়ে বলল, গন্ধ আছে, কিন্তু সেটা দুর্গন্ধ না। আমি কৌতূহলী হলাম, তাহলে কি গন্ধ? জ্যোতিকে লজ্জা পেতে দেখলাম। ও মুখ সরিয়ে বলল, জানি না। জ্যোতি শেষমেশ বিছানাতে ঘুমাতে এলো। এই মেয়ে শোয়া মাত্র ঘুমিয়ে যায়। যথারীতি একটু পরেই শুরু হলো হাত পা নড়াচড়া। আজ আর এই অত্যাচার সহ্য করলাম না, এত ছাড় দেওয়া যাবে না। সপাটে জাপটে ধরে বুকের ভেতরে ঢুকিয়ে নিলাম। দুই হাতে জাপটে ধরলাম ওর দুই হাত আর পা তুলে দিলাম পায়ের উপর। এবার দেখি কেমন নড়াচড়া করতে পারো। জ্যোতি ঘুম ভেঙে আগে ওড়নায় হাত দিল। মেজাজ আর ধরে রাখতে পারলাম না, ওড়নাটা টেনে নিয়ে ছড়ে ফেললাম মেঝেতে। জ্যোতি একদম চুপ হয়ে গেল। একটু পরে জননা কণ্ঠে বলল, হাত ঢিলে করুন। আমি আরো শক্ত করলাম। বললাম, আজ থেকে তোমার ট্রেনিং শুরু হলো, ঘুমের মাঝে নড়াচড়া বন্ধের ট্রেনিং। কোনো ছাড় দেওয়া চলবে না, চুপ করে ঘুমাও। জ্যোতি ঘুম ঘুম কণ্ঠে বিড়বিড় করলো, বললেই মানতে হবে? হ্যাঁ হবে, কারণ আমি তোমার বর। বর। আমার ঘরটা পুরো দমে বেদখল হয়ে গেছে। এখন আর এ ঘরে কোনো কিছু আমার মন মতো পাই না। কোনোদিন দেখি পর্দার রং বদলে পিঙ্ক কালার হয়ে গেছে, বিছানা বালিশের কভার হয়ে গেছে লাল। অবশ্য আগে আমার ঘরের পর্দা বিছানা বালিশের কভারের কি রং ছিল সেটা কখনো খেয়াল করিনি। এক মাস সেসব আধোয়া পড়ে থাকলেও আমার কিছু আসতো যেত না। এখন খেয়াল করে দেখি সবই ঝাঁ চকচকে। জ্যোতি ধুলোবালি একদমই পছন্দ করে না, সুতরাং ঘরের উপর প্রতিদিন ভালোই ঝাড়ু পোছা পড়ে। এমনকি পারলে সে আমাকেও ধুয়ে শুকাতে দেয়। একদিন আমি গোসল করে আসা মাত্র ভ্রুকুচকে চেয়ে বলল, গায়ে সাবান মাখেননি? সরিষার তেলটা হাতে পায়ে লাগাতে লাগাতে বললাম, মেখেছি তো কালকে। আর আজ আবার কি? আমি কি খেতে খামারে কাজ করে এসেছি নাকি? আমি এসিতে বসে কাজ করি, একটুও ঘাম গন্ধ হয় না। তাই বলে সাবান দেবেন না? আমি সাবান না মাখায় জ্যোতি যেন ভীষণ কষ্ট পেল। জ্বালানোর মোক্ষম সুযোগ। দাঁত খেলিয়ে বললাম, একটা সপ্তাহ যাক, ভেবে দেখব। এবার জ্যোতি ইয়া আল্লাহ বলে ছিটকে দুই হাতে দূরে সরে গেল। আমি তেল চুপচুপে হাত দুটো বাড়িয়ে দিয়ে বললাম, এই সার্ফ এক্সেল জ্যোতি, এসো একটু জড়াজড়ি করি। গায়ে ময়লা থাকলে এমনি ডলা খেয়ে উঠে যায়। জ্যোতি নাক ছিটকে পরিমরি করে ছুটে পালিয়ে গেল। আমি ক্যাবিনেটের আয়নার সামনে দাঁড়িয়ে মনের সুখে গায়ে তেল মাখলাম। এটাই আমার একমাত্র স্কিন কেয়ার। বিয়ের আগে আমার ঘরে কোনো বড় আয়না ছিল না। বিয়ের এক সপ্তাহ না যেতে আমার বাবা স্পেশালি জ্যোতির জন্য বিশাল এই আয়নাযুক্ত ক্যাবিনেট এনেছে। একদম মাথা থেকে পা অব্দি দেখা যায়। কত রকমের স্নো পাউডার যে দেখা যায় তাতে সব আমাকে কিনে দিতে হয়। না দিলেই এই মেয়ে গিয়ে আমার বাবা মায়ের কাছে ইনিয়ে বিনিয়ে বলে দেয়। আমার বাবা মাও এখন বেদখল। না, সবাই সবার জায়গায় ঠিক আছে, আমি হয়ে গেছি উদ্বাস্তু। শার্টটা গায়ে জড়িয়ে খেতে বসলাম। জ্যোতি আর মা হাতে হাতে খাবার বেড়ে দিল। মা একটু রান্নাঘরে যেতেই জ্যোতিকে শুনিয়ে বললাম, ক্যাবিনেটটা অর্ধেক কেটে ফেলতে হবে, না হলে আমার সেভিংস সব ওটা ভর্তি চলে যাবে। মা শুনে ফেলে জবাব দিলেন, এ আবার কেমন কথা, কাটবি কেন? জিনিসপত্রের দরকার আছে না ঘরে? বললাম, দুজন মানুষের অত বড় জিনিসের কোনো দরকার আছে? অপচয়। আজ দুজন আছিস, কাল 3-4 জন হতে সময় লাগবে। বাচ্চা কাচ্চার কাপড় চোপড় করে রাখবি তখন। আমি থতমত খেয়ে গেলাম। জ্যোতির দিকে অপলক চেয়ে বললাম,
কিসের বাচ্চা? এমনিতেই তো একটা বাচ্চা মেয়ে ধরে বিয়ে করিয়ে দিয়েছ। মা হেসে বললেন, কে বাচ্চা মেয়ে? জুথি। আরে মেয়ের একটু বয়সে ছোট হয়ই। ওর বয়সে তোর পেছনে আমার জাহান কয়লা হয়ে যেত। জুথি ততক্ষণে ধূপধাপ পা ফেলে ছুটে পালিয়ে গেছে। আমি বেচারা নাতি নাতনি নিয়ে মায়ের শখের গল্প শুনতে পড়ে রইলাম। ইদানিং জুথি আর ওড়না নিয়ে বাড়াবাড়ি করে না, এমনকি মাঝে মাঝে ঘরের ভেতর ওড়না গায়ে নেয় না। তাতেও আমার মেজাজ খারাপ হয়। এসব চোখের অত্যাচার সহ্য হয় না। একদিন ডেকে বললাম, আদব লিহাজ ভুলে গেছো? আমি তোমার গুরুজন হই, আমাকে দেখে মাথায় কাপড় দেবে। আর তুমি আজকাল এমন ধূপধাপ করে হাঁটো কেন? মোলায়েম ছন্দে হাঁটবে, যেন আওয়াজ না হয়। জুথি আধা হাত ঘোমটা দিয়ে ঠোঁট বেঁকিয়ে বলল, আগে জানতাম শাশুড়িরা বউদের জ্বালাতন করে, কদমে কদমে দোষ ধরে। আমার বেলায় সেই মানুষটা হয়েছেন আপনি। আমি হতবাক হয়ে ওর যাওয়ার দিকে তাকিয়ে রইলাম। ভেতরের প্রাক্তন সত্যটা বলে উঠল, দেখলি, দুটো দিন নরম হয়ে বুকে টেনেছিস, কি টানিসনি, তাতেই বুলি ফুটেছে। এরপর তোকে নাকে দড়ি দিয়ে ঘোরাবে। এজন্যই বলি, মেয়ে মানুষের থেকে দূরে থাক। গরিবের কথা সত্যি হয় বাসি হলে। রাতের বেলা ঘুমাতে গিয়ে প্রাক্তন সত্তার কথা ভুলে গেলাম। আবারও বেহার মতো দুই হাতে ওকে কাছে টানতে গেলে জুথি আমাকে প্রত্যাখ্যান করলো, আধ হাত ঘোমটা দিয়ে মাঝে একটা কোলবালিশ ফেলে বলল, গুরুজনদের সামনে সবসময় মাথায় কাপড় রাখতে হয়, আদব লিহাজ রাখতে হয়। আমি চোখ গরম করে বললাম, তো তুমি কি ভেবেছো আমি তোমাকে ছোঁয়ার জন্য উতলা? পাখির মতো পুচকে একটা শরীর চাপা দিলে চ্যাপটা হয়ে যাবে, তা নিয়ে আবার অহংকার? আমি উল্টো পাশ ফিরে শুয়ে পড়লাম। জুথির হাসির শব্দ শোনা গেল। কত বড় ফাজিল, আমাকে নিয়ে হাসে। আসলেই বউকে লাই দিতে নেই, প্রাক্তনী আমার আপন। কিছুক্ষণ বাদে জুথির ভারী নিঃশ্বাসের শব্দ শোনা গেল, আর আমি ফেলেছি দীর্ঘ নিঃশ্বাস। শালার নির্লজ্জ মন, এত কিছুর পরেও নেশাখোরের মতো ওই মেয়ের গায়ের গন্ধ নেওয়ার জন্য আমাকে উত্ত্যক্ত করছে। যাই হোক, মনকে আমি অনেক ভালোবাসি, মনের জন্য এটুকু করাই যায়। আমি কোলবালিশটা সরিয়ে ফেললাম, জুথিকে টানলাম নিজের কাছে। আমি ওর সারা মুখে ছুঁয়ে ছুঁয়ে দেখলাম। জুথির গাল দুটো এত নরম যে আঙুল ছোঁয়ালে দেবে যায়। জুথি হঠাৎ আমার হাত ধরে ফেলল, বলে উঠল, মুরব্বি মুরব্বি। চমকে উঠে বললাম, তুমি ঘুমাওনি? শ্বশুরি দিলে ঘুম হয়? আমতা আমতা করলাম। আমি তো মশা তাড়াচ্ছি। আবছা আলোয় দেখলাম জুথির ঠোঁট টিপে হাসছে। বলল, আপনি সবসময় আমার সাথে ক্যাটক্যাট করেন কেন? আমার বিবাহিত বান্ধবীর থেকে গল্প শুনতাম, ওদের বড়রা কত কেয়ার করে, আর আপনি খালি থমকান আর দোষ ধরেন। আপনি বর না, আপনি একটা বর্বর। এইটুকুনি পাখির সাইজের একটা মেয়ে, তুমি আমায় বর্বর বলো? বর্বরতা কি তুমি চেনো? জুথি সে কথার জবাব না দিয়ে বলল, মুরব্বি, আপনি আমাকে যত ছোট ভাবেন আমি ততটা ছোট না। জুথি যে ছোট না, এই সত্যটার মুখোমুখি হয়ে আমি এলোমেলো হয়ে গেলাম। আমার প্রাক্তন সত্তা সেই মুহূর্তে উঁকি দিয়ে বলল, সাবধান শয়ন, নারীর মোহে ভুলিস না, সংযমী হ। প্রাক্তনের জন্য আজ আর মায়া অনুভব করলাম না, বরং ভুল সময়ে ফুসলাতে আশায় ঝাড়ি দিয়ে বিড়বিড় করলাম, তোর সংযমের গুষ্টি কেলাই। জুথি বলল, কি বলছেন? কিছু না। আপনি যে ঘুমের ঘোরে আমার সুযোগ নেন, এটা কিন্তু ঠিক না। আমি একটা কঠিন ধমক দিলাম। সুযোগ নেই মানে? আমার অধিকার আছে, আরও বেশি কিছু করতে পারি, দেখাবো। জুথি মিটমিট করে হাসছিল। মনে হলো সবার আগে ওই গা জ্বালানো হাসিটা বন্ধ করা দরকার, না হলে ভুলভাল আচরণ করে ফেলতে পারি। হাসি বন্ধ করার চূড়ান্ত পদক্ষেপটাই গ্রহণ করলাম। আমার ঠোঁটের ভাঁজে আটকে দিলাম ওই দুটি তুলোনরম ঠোঁট। সবসময় ছটফট করা জুথি এখন একেবারে বরফের মতো ঠান্ডা ও স্থির হয়ে গেল। জ্যোতির ফার্স্ট ইয়ারের ফাইনাল পরীক্ষা চলে আসায় ওকে ফিরে যেতে হলো সাতক্ষীরায়। যাওয়ার আগের কিছুদিন জ্যোতিকে আমি ভীষণ শাসনে রেখেছিলাম। এই মেয়ে বিয়ের পর লেখাপড়া ভুলে গেছে, পরে ফেল করলে লোকে ভাববে সাংসারিক চাপে বুঝি পড়ার সময় পায় না। আসলে যে সে পড়তে চায় না তা কেউ বলবে না, দোষী হব আমি। তাই দোষ কাটাতে একটু কড়া শাসনই করলাম। জ্যোতি পড়তে বসে অন্য মনস্ক হয়ে যায় বারবার। আমাকে দেখে মাঝে মাঝে মিটমিট করে হাসে। আমি কি হাসির বস্তু নাকি? যে না ধমক দেই, আড়ালে ঠোঁট বেঁকিয়ে বলে, বর্বর একটা। আমি কঠিন চোখে চেয়ে থাকি, কঠিন চোখে জ্যোতির প্রতিটা অঙ্গভঙ্গি দেখি। দেখতে দেখতে ভাবি, এই মেয়েটা ইদানিং সুন্দর হয়ে যাচ্ছে কেন? নাকি আমারই চোখের ভুল? না হলে ওকে বারবার দেখতে ইচ্ছা করবে কেন? ঘুমাতে যাওয়ার আগে জ্যোতি ভালো মতো হাত মুখ ধুয়ে আসে। ফেসওয়াশের সুগন্ধ ওকে ঘিরে রাখে। এরপর আয়নার সামনে বসে মুখে কি সব যেন মাখে। আজও তাই করতে যাচ্ছিল। আমি ছো মেরে কৌটাটা কেড়ে নিলাম। জ্যোতি হতভম্ব হয়ে বলল, কেন নিলেন? এসব মাখবে না। কেন মাখবো না? আমি আরো গম্ভীর হয়ে বললাম, আমি আদেশ করেছি তাই। তুমি তোমার স্বামীর আদেশ মানতে বাধ্য। চাপা বিশিষ্ট জ্যোতি ইদানিং খুব পটর পটর করে। আমার সাথে তর্ক করাটা বোধহয় ওর সবচেয়ে প্রিয় কাজ। বলল, আপনি যুক্তি ছাড়া আদেশ করলে মানতে হবে কেন? এসব মেঘে টেকে টাকা নষ্ট করার কোনো প্রয়োজন নেই। তোমার একমাত্র প্রসাধনী তোমার স্বামীর চুমো। যদি চোখ পিটপিট করে এদিক ওদিক নজর ঘোরাতে লাগলো। লজ্জা পেয়ে ওকে একদম লাল টুকটুকে দেখায়। সে লজ্জার জোয়ার বাড়াতে বললাম, এই লজ্জাবতী জ্যোতি, তোমার জন্য স্পেশালি একটা স্পা সেন্টার খুলেছে। এখানে তোমার ত্বকের সকল সমস্যার সমাধানের জন্য স্পেশাল কিছু প্যাকেজ রয়েছে। জ্যোতি কৌতূহলী হলো, বলল, কি সেই প্যাকেজ?
এই যেমন ধরো ত্বকের রুক্ষতা শুষ্কতা দূর করতে ভেজা চুমু, তেলতেলে ভাব কমাতে শুষ্ক চুমু, স্ক্র্যাবিং করতে ফাটা ঠোঁটের খসখসে চুমু, গরমকালে ত্বকের তাপ কমাতে ঠান্ডা চুমু, শীতকালে গরম চুমু। জ্যোতি বলল, হয়েছে, আমার এত দামি স্পা সেন্টারে যাওয়ার প্রয়োজন নেই। আরে তোমার জন্য ডিসকাউন্ট আছে। আচ্ছা যাও, ফ্রি করে দিলাম, কারণ আমি মানুষটা যথেষ্ট মানবিক। অসহায় মানুষকে মানবিকতা দেখাতে হয়। আমি অসহায় নই। দেখি আমার ময়েশ্চারাইজার ফেরত দিন। জ্যোতি হাত বাড়ালো, আমি ওর হাত টেনে ধরলাম। জ্যোতি ধস্তাধস্তি শুরু করে বলল, আমি আপনার চেয়ে বেশি সুন্দর বলে হিংসা হয়? হ্যাঁ হয়। আমার ঘরে আমার চেয়ে বেশি সুন্দর কেউ থাকবে তা আমি চাই না। ক্লিয়ার? ঠিক আছে, ঘরের এলইডি লাইটটাও খুলে ফেলুন। আমি জ্যোতিকে আরও শক্ত করে ধরলাম, বললাম, আমার সঙ্গে বেয়াদবি? ভর্তা বানিয়ে ফেলবো একদম। শয়নের স্পেশাল জ্যোতি ভর্তা। জ্যোতি বিড়বিড় করে বলল, এমন পাগলাটে পুরুষ আমি দুটো দেখিনি। আমি ছ্যাদ করে উঠলাম, কেন, তুমি আরও পুরুষ দেখতে চাও? সাহস তো কম না। জ্যোতি 2 হাত জোর করে বলল, আমার ভুল হয়েছে, এখন থেকে আপনার সামনে বোবা হয়ে থাকবো। জ্যোতি সত্যি বোবা, অভিমানে চুপ করে রইল। আমি ডাকলাম, জ্যোতি, এই বোবা জ্যোতি। কোনো উত্তর পেলাম না। রাতে জ্যোতি আমার দিকে পিঠ দিয়ে শুয়ে পড়ল। ভাবলাম বেশি বেশি করে ফেলেছি, তাই ওকে না খাটিয়ে নিজেও চুপচাপ শুয়ে রইলাম। মাঝরাতে জ্যোতি আমাকে জড়িয়ে ধরে কেঁদে ফেলল। আমি ওর মাথায় হাত বুলিয়ে বললাম, খারাপ স্বপ্ন দেখেছো? জ্যোতি বলল, হ্যাঁ, ঘুমের মাঝে দেখেছি। আপনি আমাকে শুধু শুধু ধমকাচ্ছেন। আচ্ছা, আর ধমকাবো না। জ্যোতি যেন এবার কিছুটা রাগ নিয়ে বলল, ধমকানোর জন্য আর আমাকে পাবেনও না। আমি তো বাপের বাড়ি চলে যাব। ও, আমারও এবার মন খারাপ হলো। বললাম, জ্যোতি, তুমি কি আমাকে ছেড়ে যাবে বলে কাঁদছো? এবার জ্যোতি আর কোনো উত্তর দিল না। আমিও আর কিছু বললাম না। বাকিটা রাত আমরা একে অপরকে বুকে জড়িয়ে রেখে নিঃশব্দে জেগে রইলাম। বাবা গিয়ে জ্যোতিকে সাতক্ষীরায় পৌঁছে দিয়ে এলো। আমি অফিস থেকে ছুটি ম্যানেজ করতে পারলাম না। অবশ্য আমি ভেবেই রেখেছি পরীক্ষার মাঝে একবারও যাব না। ওকে খুব বেশি কলও করব না, না হলে এই মেয়ে যতটুকু মনোযোগ দেয় তাও দেবে না। জ্যোতি ব্যতীত আমার রাতগুলো যেন একটু বেশি দীর্ঘ হয়েছে। হুটহাট ঘুম ভেঙে পাশে হাত বাড়িয়ে শূন্য অনুভব করি। বুকের ভেতরটা অজানা হাহাকারে ছেয়ে যায়। কি অদ্ভুত! চিরকুমার থাকার সংকল্প করা শয়নকিরা এখন নারীর অভাবে ঘুমাতে পারে না। আমার প্রাক্তন সত্তা সুযোগ পেলে আমায় সীমাহীন তাচ্ছিল্য করতে ছাড়ে না। আমি অবশ্য তাকেও আর পাত্তা দিই না। নিজের মনকে ছাড়া কাউকে লাই দেওয়ার মতো অত সময় নেই। একদিন মাঝরাতে ঘুম ভেঙে আমি জ্যোতিকে ফোন দিলাম। জ্যোতির সঙ্গে সঙ্গে রিসিভ করে বলল, সব ঠিক আছে? এত রাতে ফোন? আমি গমগমে কণ্ঠে দিলাম এক ধমক। তার আগে বলো, মাঝরাতে জেগে জেগে তুমি কি করছো? নিশ্চয়ই ফোনে ব্যস্ত, না হলে রিং হওয়া মাত্র রিসিভ করলে কিভাবে? জ্যোতি যেন সীমাহীন হতাশ হলো, বলল, খোঁজখবর নেওয়ার তো প্রয়োজন মনে করেন না। নিলে জানতেন আমি রাত জেগে পড়ি। ফোনটা হাতের কাছেই ছিল। আমি গলা খাকারি দিয়ে বললাম, আসলে গলাটা পরিষ্কার করে নিলাম। অনেকদিন ধমক টমক দেওয়া পড়ে না তো, ভাবলাম গলাটা আবার বসে গেল কিনা। জ্যোতি গম্ভীর গলায় জবাব দিল, ও, মাঝরাতে এই প্রয়োজনে ফোন দেওয়া? তা নয় তো কি, তুমি ভেবেছো আমি রাত জেগে প্রেম করব? পড়াশোনায় ফাঁকিবাজি করার বাহানা খোঁজো খালি, তাই না? জ্যোতির কণ্ঠে এবার ঝাঁঝ শোনা গেল। কোনো ফাঁকিবাজি করছি না, আপনি বরং ফোন দিয়ে ডিস্টার্ব করলেন। রাখি। আমি তড়িঘড়ি করে বললাম, শোনো, কি তুমি পড়বে নাকি ফেসবুক চালাবে তা তো জানি না। আমাকে ভিডিও কলে রাখো, আমি মনিটরিং করব। অনেকদিন বাদে জ্যোতিকে দেখলাম আমি। পড়াশোনার চাপে কিছুটা শুকিয়ে গেছে, তবে আমার নজর কাড়ল সেই ওড়না। জ্যোতি একটা টি শার্ট পরেছে, তার উপর ওড়না ঝুলিয়ে রেখেছে। আমি ওকে মনিটরিং করতে করতে ঘুমিয়ে গেলাম। পরদিন রাতে জ্যোতি নিজেই আমাকে কল দিল। জিজ্ঞেস করলাম, প্রিপারেশন কেমন? জ্যোতি ঠোঁট উল্টে বলল, কাল রাতে ভালো করে পড়তে পারিনি। কেন? আপনি তো নাক ডাকেন, আগে তো শুনিনি। জ্যোতি ঠোঁট টিপে হাসছে। আমি আবারও ধমক দিলাম, বললাম, আমি নাক ডাকি না, মাঝে মাঝে ক্লান্তিতে ওটা হয়ে যায়। এত কিসের ক্লান্তি? জ্যোতিকে আমি বলতে পারলাম না। ওকে জড়িয়ে ধরে ওর গায়ের গন্ধ নিতে নিতে ঘুমানোটা অভ্যাসে পরিণত হয়ে গেছে। আমি এখন জ্যোতি নামক ভিটামিনের অভাবে দুর্বল ও ক্লান্ত, কিন্তু তা স্বীকার করে বউয়ের কাছে নিজেকে দুর্বল প্রমাণ করব না। নো, নেভার, নেহি। সোনার আংটি বাঁকা হলে যেমন মূল্য কমে না, বর একটু বর্বর হলেও মূল্য কমে না। আমি সাতক্ষীরা গিয়ে পৌঁছালাম জ্যোতির শেষ পরীক্ষার দিন। জ্যোতি তখনও পরীক্ষা দিয়ে বের হয়নি, তাই ভাবলাম কেন্দ্রের বাইরে দাঁড়িয়ে থাকবো। বের হয়ে যেন আমাকে দেখতে পায়, নিশ্চয়ই সারপ্রাইজড হবে। কিন্তু রাস্তা না চেনার ফলে কেন্দ্র খুঁজতে গিয়ে একটু ঝামেলায় পড়লাম। শেষে যখন পৌঁছালাম ততক্ষণে পরীক্ষা শেষ হয়ে গিয়েছে। ছাত্রছাত্রীরা সব বেরিয়ে যাচ্ছে। এত লোকের ভিড়ে জ্যোতিকে খুঁজতে খুঁজতে আবিষ্কার করলাম সে ফুচকা স্টলের সামনে দাঁড়িয়ে মনের আনন্দে ফুচকা খাচ্ছে। একটু দূরে বাইকে হেলান দিয়ে দুটো ছেলে ওর দিকেই তাকিয়ে আছে। মেজাজ খারাপ হলো। জ্যোতির জন্য একটা ফুল কিনেছিলাম আমি, সেটাকে চেপে ধরে ডাকলাম, এই বিবাহিত জ্যোতি। জ্যোতি চমকে তাকালো, তারপর গাল ভরা হাসি নিয়ে ছুটে এলো। কিছু বলার আগেই আমি ওর হাত চেপে ধরে রিকশায় তুললাম। জ্যোতি বলল, এভাবে কেউ ডাকে? নাম ধরে ডাকা যায় না। আমি রাগলাম, কেন, তুমি বিবাহিত নাও? সেটা ঢাকঢোল পিটিয়ে সবাইকে জানাতে হবে? হ্যাঁ হবে, গোটা দেশকে জানাতে হবে তুমি স্বয়ন শিকদারের বউ। জ্যোতি ঠোঁট টিপে হেসে বলল, জানলে কি হবে? জানলে কেউ তোমার দিকে চোখ তুলে তাকানোর সাহস পাবে না, কিন্তু গোটা দেশ তো জানে না স্বয়ন শিকদার কে। জ্যোতি দাঁত বের করে হাসছে। আমি ওর হাসি দেখতে দেখতে গম্ভীর গলায় বললাম, আমাকে জানতে হবে না, তুমি বিবাহিত এইটুকু জানলেই চলবে। যাই হোক, পরীক্ষা কেমন হয়েছে? আলহামদুলিল্লাহ ভালো।
আমি চ্যাপটা করে ফেলা ফুলটা ওকে এগিয়ে দিয়ে বললাম, কিনেছিলাম, নাও। জ্যোতি রাগ করলো। কিনেছিলাম নাও মানে কি? বলুন, আমাকে দেওয়ার জন্য কিনেছেন। ঢাকঢোল পিটিয়ে বিবাহিত বউকে ডাকবেন, অথচ ভালোবাসা দেখাতে পারবেন না? জ্যোতি ফুল ফিরিয়ে দিল। আমি সেই ফুল ওর চুলে গুজে দিয়ে চোখ গরম করে বললাম, অত কথা বুঝি না, ফুল দিয়েছে, নিতে হবে। জ্যোতি কিছু না বলে মুখ ফিরিয়ে রইল, আর আমি ওর হাত ধরে বসে রইলাম। প্রথমবার শ্বশুরবাড়ি যাওয়ায় এলাহি আয়োজন করা হলো আমার জন্য। শ্বশুর শাশুড়ি ভীষণ আন্তরিক মানুষ। তাদের আপ্যায়নের পালা শেষ হতে হতে রাতের 10টা বাজল। এরপর ঘুমানোর সুযোগ পেলাম। জ্যোতি আমার মুখ থেকে ভালোবাসার কথা শুনতে না পেয়ে অভিমান করে আছে। অভিমান করেই শাড়ি পরেছে। আমার দেওয়া সেই চ্যাপটা ফুলটাই আবার চুলে গুজেছে। এসব সে আমাকে প্রলোভিত করার ধান্দা, তাকে আমি বুঝি না? তা হলাম না হয় একটু প্রলোভিত? এত কষ্ট করে সেজেছে, এর মূল্যায়ন করতে হবে, কারণ আমি মানুষটা যথেষ্ট মানবিক। আমার নেশাখোর মনটা দীর্ঘদিন বাদে নেশার সন্ধান পেয়ে বেশ উতলা। এদিকে জ্যোতি আমাকে ধরা দিচ্ছে না। এই কাজ ওই কাজ করে সারাক্ষণ ছুটে বেড়াচ্ছে। কাল জ্যোতিকে নিয়ে আমি ফিরে যাব, তাই ব্যক্তিগত গোছগাছ আজই করে রেখেছি। ধীরে ধীরে ধৈর্য ফুরালো আমার। নতুন জামার ওপর আরোপিত লজ্জা ভুলে ঘর থেকে জোরে ডাকলাম, জ্যোতি, এই বিবাহিত জ্যোতি। জ্যোতি ছুটে এলো, চোখ পাকিয়ে বলল, বাড়ির ভেতর বিবাহিত জ্যোতি ডাকার মানে কি? আমি মায়ের সামনে লজ্জা পেলাম। আমি রেগেই বললাম, তুমি তো ভুলে গেছো তোমার ঘরে বর আছে, তাই মনে করিয়ে দিলাম। আচ্ছা, মনে পড়েছে, এবার বলুন। বলবো মানে? আমি এখন ঘুমাবো, জার্নি করে এসেছি। জ্যোতি ঠোঁট উল্টে বলল, ঘুমান। আমার মেজাজ আরো খারাপ হলো। তো তুমি কি করবে? কাল যেহেতু চলে যাচ্ছি, তাই মায়ের সঙ্গে একটু সময় কাটাবো। আমি যে এতদিন বাদে এলাম, আমার সঙ্গে সময় কাটাতে ইচ্ছা করে না? জ্যোতি মুখ ফিরিয়ে বলল, আপনি তো আর বলেননি আমার পাশে একটু বসো, কিংবা তোমায় মিস করেছি। আপনি তো ভালোই ছিলেন, সবকিছু বলতে হবে কেন? তুমি কি ছোট খুকি, বোঝো না? জ্যোতিও জেদ ধরল, না বুঝি না, বুঝিয়ে দিন। আমি জ্যোতির কোমর ধরে কাছে টানলাম। আচ্ছা, আমি বুঝিয়ে দিচ্ছি। জ্যোতিকে আমি বহুদিন বাদে একটা চুমু খাওয়ার জন্য ঠোঁট বাড়িয়েছি। সে আটকে দিয়ে বলল, ঠোঁট পুড়েছে কেন? ঘন ঘন সিগারেট খেতেন। আমি আজ তর্ক করার মুডে নেই। ওর গাল ঠেসে ধরে ঘন সুরে বললাম, এতদিন আমার ঠোঁট পুড়েছে, আজ তোমাকে পোড়াবো। 1 মাস পরের কথা। দুপুর গড়িয়ে তখন 2:30 বাজে প্রায়। অফিসে কাজ করছি, এমন সময় বাড়ি থেকে কল এলো। মা বলল, জ্যোতি কখন ফিরবে? আমি একটু বের হব, ওকে বাসায় রেখে যেতাম। আমি অবাক, জ্যোতি ফিরবে মানে? কোথায় ও? মা দ্বিগুণ অবাক হয়ে বলল, ও তো তোর জন্য লাঞ্চ নিয়ে বেরিয়েছে, ফোনটাও ভুলে রেখে গেছে। যায়নি ওখানে? আমার অফিস বাসা থেকে খুব বেশি দূরে নয়, 20 টাকা অটো ভাড়া দিলেই চলে যাওয়া যায়। জ্যোতি গতকাল রাতে গল্পে গল্পে আমাকে বারবার অফিসের লোকেশন জিজ্ঞেস করেছে। আমি তখন এত কিছু ভাবিনি। অফিস ছেড়ে বের হলাম। পথঘাট না চেনা এই মেয়েটাকে এখন কোথায় পাই? তারপর ফোনটাও নেয়নি। অফিসের চারপাশে গলিতে 2টা চক্কর দিলাম, খুঁজে পেলাম মার্কেটের মধ্যে। আমাকে দেখে ছুটে এসে বুকে ঝাঁপিয়ে পড়ল জ্যোতি। অনুযোগের সুরে বলল, আমি কতক্ষণ ধরে আপনার অফিসটা খুঁজছি, পাচ্ছি না, সব হিজিবিজি লাগছে। আমি খুব কষ্টে রাগ সংবরণ করলাম, বললাম, পাকামো করে আসতে বলেছিল কে? আপনাকে সারপ্রাইজ দেবো ভেবেছিলাম, খুব সারপ্রাইজড হয়েছি। এ দেখো, শীতের দুপুরে ঘেমে অস্থির। জ্যোতির সরল নিষ্পাপ চাহনি দিয়ে বলল, সরির গুষ্টি কেলে, বাসায় চলো। আর একদিন যদি এরকম বোকামি করেছো, তো ঠ্যাং ভেঙে ঘরে বসিয়ে রাখবো। জ্যোতির হাত ধরে রিকশায় তুললাম। অফিসে না এনে সোজা বাসায় নিয়ে গেলাম। পুরোটা রাস্তা আচ্ছা মতো ছাড়লাম ওকে। জ্যোতি একদম চুপ করে রইল। বাসায় ফিরে জ্যোতি সোজা ঘরে ঢুকেছে। আমি খাওয়ার সময়ও বের হয়নি। মনে হলো এতটা না বকলেও পারতাম। ও তো আমার জন্যই বেরিয়েছিল। নিজে বকে এখন নিজেই গেলাম মিল ধরতে। জ্যোতি খাটে শুয়ে আছে। ওর চোখ মুখ দেখে কেন জানি স্বাভাবিক মনে হলো না। কাছে গিয়ে জিজ্ঞেস করলাম, না খেয়ে শুয়েছ কেন? ভালো লাগছে না। আমি জ্যোতির কপালে হাত দিয়ে তাপমাত্রা মাপলাম। স্বাভাবিক। বললাম, খেয়ে নাও, এরপর শুয়ে থাকো। জ্যোতি উঠল না। সারা বিকেল শুয়ে কাটালো। সন্ধ্যার আগে হঠাৎ আবদার করলো, আমার তেঁতুলগুলা পানিতে ডুবিয়ে ফুচকা খেতে ইচ্ছা করছে, এনে দিন না। এগুলো বাজে খাবার, ভালো কিছু খাও। জ্যোতি জেদ ধরলো, আমি বাজে খাবারই খাবো। দোকানদার পাছা চুলকে এরপর সেই হাত দিয়ে ফুচকা ধরে। ওসব খাবার তুমি ঠোঁটে ছোঁয়াবে, আর ওই ঠোঁট দিয়েই রাতে আমাকে চুমু খাবে? অসম্ভব। জ্যোতি আমার দিকে এমন করে চাইলো যেন আমি ওর ফুচকা খাওয়ার ইচ্ছাটাকে নিজ হাতে হত্যা করেছি। আর সেই হত্যার অপরাধে জ্যোতি আমাকে চুমু খাওয়া বন্ধ করে দিল। 2 দিন ওর ঠোঁট আমার জন্য নিষিদ্ধ বস্তু হয়ে গেল। তবুও আমি ফুচকা এনে দিলাম না। পরদিন দেখলাম শাশুড়ি বৌমা মিলে একসাথে বসে ফুচকা খাচ্ছে। আমি কিছু না বলে জ্যোতির দিকে একটা কড়া চাহনি দিয়ে ঘরে ঢুকে গেলাম। কিছুক্ষণ বাদে জ্যোতি 1 প্লেট ফুচকা এনে বলল, নিন, এটা দোকানদারের পাঁচা চুলকানো ফুচকা নয়, আমি আর আম্মা মিলে ঘরে বানিয়েছি। আমার অন্তরের অসন্তোষ তাতে গেল না। বললাম, তুমিই খাও, খেয়ে তোমার মূল্যবান ঠোঁটকে শিকায় তুলে রাখো। জ্যোতি ভাব ধরে বলল, রাখবই তো, আমার ঠোঁট সিন্ধুকে ভরে রাখবো, তবুও বিড়ির পাছা চুমু দেওয়া কোনো ব্যক্তিকে ছুঁতে দেব না। জ্যোতি আমাকে হতভম্ব করে রেখে চলে গেল। রাতে সকলের সাথে খেতে বসে ঘটল আরেক বিপত্তি। কয়েক গ্রাস ভাত খেয়ে মুখ চেপে ধরে বাথরুমে দৌড় দিল। আমি কিছু না বুঝতে পেরে পেছনে গেলাম। জ্যোতি বমি করছে। আমি ওর মাথা চেপে ধরলাম, চোখে মুখে পানি দিয়ে ঘরে এনে বকতে লাগলাম।
বারবার বলি খাওয়া দাওয়াটা ঠিক রাখবে, হেলদি খাবার খাবে, তা না নিজের মর্জি মতো চলে অসুখ বাঁধাবে। নিশ্চয়ই ভাজা পোড়া খেয়ে পেটে গ্যাস হয়েছে। এসব যে আমাকে দিয়ে সেবা করিয়ে নেওয়ার ধান্দা, তাকে আমি বুঝি না। জ্যোতি মিনমিন করলো। আমি একটা গ্যাস্ট্রিকের ওষুধ এনে দিলাম। জ্যোতি বলল, আমার ওষুধ লাগবে না। কেন? আপনি বুঝবেন না? আমাকে কি অশিক্ষিত মনে হয়? তা তো মনে হয় না। তাহলে বুঝবো না কেন? জ্যোতি জবাব না দিয়ে মাথা নিচু করে রইল। ওর হেয়ালিতে আমার মাথা ধরে গেল। কিছু না বলে চুপচাপ বেরিয়ে গেলাম। মাঝরাতে জ্যোতি আমার বুকের উপর উঠে এলো। 2 দিন ধরে শিকায় তুলে রাখা ঠোঁটের নিষেধাজ্ঞা ভেঙে আমার গাল ভিজিয়ে দিল। আমি বললাম, হঠাৎ এত দয়া হলো কোত্থেকে? 2 দিন ধরে তো সৎ বউয়ের মতো ব্যবহার করেছ, এখন কি আপন বউ লাগছে? আমি জবাব দিলাম না। জ্যোতি রিনরিনের সুরে হেসে অন্ধকার ঘরে আলোড়ন ছড়িয়ে দিল। বলল, আপনি এত বোকা কেন? আমি বোকা? সেদিনের মেয়ে তুমি আমাকে বলো বোকা? শুধু বোকা নয়, একগুঁয়েমিতেও সেরা। বোকা বর, একগুঁয়ে বর্বর। একটা সময় ছিল যখন নিজের একঘেয়ে জীবন নিয়ে আমি খুবই বিরক্ত ছিলাম। অফিস, বাসা, পরিবার, বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়ার বাইরে জীবনে আর কোনো বিশেষ চমকপ্রদ বা আনন্দময় ঘটনার অস্তিত্ব ছিল না। এরপর আমার জীবনে এলো বিবাহিত জ্যোতি। অবিবাহিত অবস্থায় তাকে আমি চিনতাম না, তাই ওর প্রথম পরিচয় আমার কাছে সর্বদা বিবাহিত জ্যোতি থাকবে। এরপর একদিন সকালে ঘুম থেকে উঠে শুনে বিবাহিত জ্যোতি ডাবল জ্যোতি হয়ে গেছে, মানে 1-এর ভেতর 2। সেই 2-এর পেছনের কারিগর অবশ্য আমি। এই কথা শুরুতে ভাবতে আমার ভীষণ লজ্জা লাগতো। বাবা মায়ের সামনে গেলে দেখতাম ওরা মিটমিট করে হাসে, আত্মীয় স্বজন ফোন করে করে খিল্লি ওড়ায়। কিরে শয়ন, তুই নাকি বাবা হবি? কেমনে কি ভাই, তুই না চিরকুমার থাকতে চেয়েছিলি? বন্ধুরা হেসে বলে, শয়ন তো 5G স্পিডে ড্যাডি হয়ে গেলি, তোর না চিরকুমার থাকার কথা? আর আমার সেই ছ্যাঁকা খাওয়া প্রাক্তন সত্তা, সে তো আমায় লাথি মেরে চিরতরে চলে গেছে। যাওয়ার আগে বলেছে, শালা বেইমান, আমার সঙ্গে এঙ্গেজ থাকা অবস্থায় নিশ্চয়ই রাতে লুকিয়ে লুকিয়ে ইমরান হাশমের ভিডিও দেখতি, না হলে এত অধপতন কি করে হলো? লুচ্চা বদমাস, আমি তোর চেয়ে বেটার ডিজার্ভ করি। সকলের তাচ্ছিল্য সহ্য করতে করতে আমি এমনিতে ডিপ্রেসড ছিলাম। সেই ডিপ্রেশন আরেক দফা বাড়িয়ে দিল জ্যোতি। বাচ্চা পেটে আসার পর থেকে আমাকে যেন সহ্যই করতে পারে না। ওর অত্যাচারে প্রতিদিন সাবান ডলে 2 বেলা গোসল করতে হয়, না হলে নাকি আমার গা থেকে শুটকির মতো গন্ধ বের হয়। শুটকির গন্ধওয়ালা বরকে ওর চুমু খেতে ইচ্ছা করে না, জড়িয়ে ধরতে ইচ্ছা করে না, আবার পারফিউমও মাখতে পারি না ওর জ্বালায়, খালি গন্ধ আর গন্ধ। তাই আমি এখন ওর কাছে গন্ধবর হয়ে গেছি। নেহাত আমি মানুষটা যথেষ্ট মানবিক, তাই বউয়ের এত জ্বালা সহ্য করি। জ্যোতির নতুন নাম দিয়েছি বমিকল। সারাদিন ওই একটা কাজই মনে করে সে করে, উঠতে বসতে বমি। ঝগড়া করলে হুমকি দেয়, আপনার গায়ে কিন্তু বমি করে দেব। আমিও কি দমে যাওয়ার পাত্র নাকি? পাল্টা হুমকি দেই, করি দেখো না, 1 সপ্তাহ গায়ে সাবান মাখবো না, না মাখলেন আমিও আপনার কাছে ঘেঁষবো না। আমি যেন ঘেঁষাঘেঁষি করতে বসে আছি। জ্যোতি গাল ফুলিয়ে বলে, রাতে যেন কেউ আমার গায়ে হাত না দেয়, রাতে যেন কেউ আমার বুকে মাথা না রাখে, মনে থাকবে। রাতে ঘুমানোর সময় জ্যোতি ওর বালিশ আর কাঁথা নিয়ে হাঁটা দিল। আমি কাঁথা টেনে ধরলাম। কোথায় যাওয়া হচ্ছে? আম্মার সাথে ঘুমাবো। সে যেখানে খুশি ঘুমাতে পারো, আমার বাচ্চা রেখে যাও। জ্যোতি কপাল কুঁচকে বলল, বাচ্চা পেট থেকে বের হলে রেখে যাব। ঠিক আছে, বের হলেই যেও, আমি এখনই যাব। জ্যোতি জেদ ধরে। ইদানিং ওর রাগ জেদ অভিমান বেরিয়ে চলেছে। আমি বললাম, আমার এখনই বাচ্চাকে লাগবে। এখনই দেবে তুমি? জ্যোতি কাঁথা বালিশ ছুঁড়ে ফেলে বিছানায় এলো। আমি ওর কোমর জড়িয়ে ধরে পেটে ঠোঁট রেখে বলতে লাগলাম, শোন বাপ, তুই আমার পক্ষে থাকবি। তুই আর আমি মিলে এই বিবাহিত জ্যোতিকে টাইট দেব। আপাতত তোর ভালোর জন্য ওকে কিছু বলতে পারছি না। বুঝতে পারছিস আমার কষ্ট? জ্যোতি ঠোঁট বেঁকিয়ে বলল, কি কষ্ট! আহারে, চোখে জল চলে এলো। বাচ্চা আমার পেটে না এসে আপনার পেটে আসা উচিত ছিল। যেহেতু আসেনি, সুতরাং আমার জিনিস নিয়ে দূরে যাওয়ার কথা চিন্তাও করা যাবে না। মনে থাকবে? না, ভুলে যাব। ছোট ছোট পাখির মতো জ্যোতি ইদানিং রসগোল্লার মতো হয়ে যাচ্ছে। স্বাস্থ্য বাড়ছে, পেটটাও উঁচু হচ্ছে। একদিন মাঝরাতে হুট করে ঝাঁকিয়ে আমার ঘুম ভাঙালো। বলল, বাবু নড়ছে, হাত দিন, ফিল করুন। আমি পেটে হাত রেখে কিছুই বুঝতে পারি না, অথচ জ্যোতির চোখে পানি। আমি উদ্বিগ্ন হলাম। বললাম, এই বাপ, নড়িস না, তোর মা ব্যথা পায়। জ্যোতি বলল, ব্যথা পায় না। তাহলে কাঁদছো কেন? খুশিতে। আমার বাচ্চা নড়াচড়া শিখে গেছে। তাহলে বাপ, তুই আরও বেশি করে নড়াচড়া কর, ব্যায়াম কর, হাডুডু খেল। জ্যোতি ভ্রুকুচকে বলল, সবসময় বাপ বলেন কেন? মাও তো হতে পারে। বাপ হলে বাপ, মা হলেও বাপ। আর আমি তোমার বাচ্চার বাপ। আর আমি আপনার কি? তোমার বিবাহিত জ্যোতি থেকে প্রমোশন হয়েছে, তুমি এখন বাচ্চার মা জ্যোতি। জ্যোতির পরবর্তী দিনগুলো কাটলো খুবই অসুস্থতায়। রাতে ভালো মতো ঘুমাতে পারে না, শরীরে পানি আসে, সারাক্ষণ অস্থির করে। ভালো মন্দ রান্না হলে পেট ভরে খেতেও পারে না। ওকে দেখে আমার কষ্ট হয়। সান্ত্বনা দিতে গেলে আমার ওপর উল্টো চড়া হয়ে বলে, দূরে থাকুন, আপনার জন্য আমার এই অবস্থা। আপনাকে আমি কোনোদিন ক্ষমা করব না, কোনোদিন ছোবেন না আমাকে। আচ্ছা, আর ছোব না বলে আমি জ্যোতির মাথায় হাত বুলাই। জ্যোতি কাঁদতে কাঁদতে বলে, থাকবো না আপনার সাথে। আপনাকে আপনার বাচ্চা বুঝিয়ে দিয়ে আমি বাবার বাসায় চলে যাব। মায়ের কোলে দিয়ে সারাদিন রাত ঘুমাবো। কতদিন ভালো করে ঘুমাই না, ভালো মন্দ খাই না। খাবার ও ঘুমের জন্য জ্যোতি কাঁদতে কাঁদতে আমার বুকেই ঘুমিয়ে যায়। এদিকে ওর কান্না দেখে আমি ঘুমাতে ভুলে যাই। মাঝরাতে জ্যোতি ঘুম থেকে উঠে বলে, আমি যদি মরে যাই, আপনি কি আবার বিয়ে করবেন?
তুমি মরবে না জ্যোতি, আমার বাচ্চাকে তাহলে পালবে কে? আপনি পালবেন? ফাঁকিবাজি চলবে না, তোমাকেই পালতে হবে। যদি সত্যি মরে যায়? এই আলাপ দীর্ঘ হতেই থাকে। শেষে ধমক দিয়ে বলি, তুমি কি ভেবেছো তুমি বললে আমি পাগল হয়ে যাব, রাস্তা রাস্তায় ঘুরবো? জি না, প্রাক্তনকে ফিরিয়ে এনে ওর সঙ্গেই বিন্দাস বাকি জীবনটা কাটিয়ে দেব। জ্যোতি কেঁদে ফেলল। জানতাম আমি মরলে আপনি আমাকে ভুলে যাবেন। ভুলবো কি না তা দেখার জন্য তো তুমি থাকবে না, তাহলে এত চিন্তা কিসের? জ্যোতি চোখ মুছে বলল, আমার সংসারের প্রাক্তন নিয়ে থাকবেন আপনি? এত শখ? আপনাকে আমি সুখে থাকতে দেব ভেবেছেন? আমি আপনার ঘাড়ে চেপে থাকবো। আমি দীর্ঘ নিঃশ্বাস ফেলে আবারও ওর মাথাটা বুকে টেনে এনে বলি, ঘাড়ে চেপে থাকতে হলে অসুস্থতার সঙ্গে ফাইট করতে হবে জ্যোতি, মরে গেলে চলবে না। আমি জানি তুমি ফাইট করতে পারবে। এত সুন্দর বর ছেড়ে কি কেউ চলে যেতে পারে? জ্যোতি ফোঁপাতে থাকে। আমার জন্য আপনার একটুও মায়া হয় না? আমি জানি, আমি বিড়বিড় করি। তুমি আমার ঘর হয়ে গেছো জ্যোতি, ঘর ছাড়া আমি কোথায় আশ্রয় পাবো? তোমার বরের যে বর্বর হওয়া ছাড়া আর কোনো যোগ্যতাই নেই। তারপর এক হেমন্তের সকালে আমার একমাত্র বিবাহিত জ্যোতি সত্যি সত্যি প্রমোশন পেয়ে বাচ্চার মা জ্যোতি হয়ে গেল। আমাদের জীবনে এলো প্রথম কন্যা সায়নী শিকদার জুই। জুই আমার কোলে আসার পর আমি নিজের দাপট হারালাম। কণ্ঠ একটু উঁচু হয়ে গেলেই সতর্ক হয়ে যায়। মেয়েটা আমার ভয় পেল না তো? অন্যদিকে জ্যোতি হলো আরও দাপুটে, আমার সঙ্গে চোখ রাঙিয়ে কথা বলে। পুরো সংসার ওর কথায় চলে। জুই হয়েছে ছোট্ট একটা পাখির ছানা। দিনের বেলা সে সাদা পায়রা, রাতে পেঁচা পাখি। সারা রাত নিজেও জাগে, চিৎকার করে পুরো বাড়িকেও জাগিয়ে রাখে। মাতৃত্বের ধকলে বিধ্বস্ত জ্যোতি কান্না থামাতে থামাতে বিরক্ত হয়ে আমার দিকে চেয়ে বলে, 9 মাস পেটে রাখলাম আমি, বের হলো একদম বাপের মতো, কিছু হলেই গলা চড়িয়ে দেয়। আমি গর্বের সঙ্গে বলি, আমার মেয়ে তো আমার মতোই হবে, কষ্ট পেও না। পরের 5টা তোমার মতো হবে। কয়টা? মাত্র 5টা। এরপর যদি মুড না হয় সংখ্যা বাড়বে। জ্যোতির সঙ্গে সঙ্গে জুইকে আমার কোলে ধরিয়ে দিয়ে বলে, নিন, এটাকে আগে সামলে দেখান, আমি পরেরটা প্রস্তুতি নিচ্ছি। জুইকে সামলাতে গিয়ে মাঝরাতে পেরিয়ে যায়। ভোরের দিকে জুইকে ঘুম পাড়িয়ে আমি জ্যোতির পাশে ভিড়ি। জ্যোতি ঠোঁট টিপে হেসে বলে, সামাল দিতে পারলেন অবশেষে? আমিও হার মানার পাত্র নই। জবাব দিই, আমি তো পারলাম, তোমার প্রস্তুতি কত দূর? জ্যোতি পালানোর সুযোগ খোঁজে। শুনুন তো, সকালে কত কাজ আমার, একটু ঘুমিয়ে নি। আমি খপ করে ওকে ধরি। এই ফাঁকিবাজ জ্যোতি, এখন তোমার একমাত্র কাজ আমাকে সময় দেওয়া। জ্যোতি আমার বাহুতে আবদ্ধ হয়ে গাল ফোলায়। আমার কি একটা সুন্দর নাম পাওয়ার অধিকার নেই? খালি ফাঁকিবাজ জ্যোতি, বাচ্চার মা জ্যোতি, ডাইপার লাভার জ্যোতি। ভালো কথা, বাবুর ডাইপার শেষ হয়ে যাবে কাল, বিকেলের মধ্যে এনে দেবেন। আমি হেসে উঠলাম। দেখলে তো কেন তোমার ডাইপার লাভার জ্যোতি বলি? একটা ভালো নাম অবশ্য তোমার আছে, শুনবে? কি সেটা? আমি আরও নিবিড় হই। জ্যোতিকে বুকের ভেতর জাপটে ধরে জবাব দিই, শয়নের জান জ্যোতি।